বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন প্রাক্তন রাষ্ট্রদূত এবং নিয়মিত লেখালেখি করছেন কলামিস্ট অ্যাম্বাসেডর আশফাকুর রহমান। আমার ডানে রয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর এম শাহিদুজ্জামান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটা দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই, যে বেশ কয়েক বছর ধরে বিশ্বজুড়েই টেরোরিজম নিয়ে কথাবার্তা হচ্ছে, একটা যুদ্ধও চলছে টেরোরিজমের বিরুদ্ধে, এবং এই টেরোরিজম বা জঙ্গিবাদ যেভাবেই আমরা বলি না কেন, তার একটা তৎপরতা বাংলাদেশে গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে। সরকারের দিক থেকে দাবি আছে যে এটি নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে, আবার মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকায় যে ধরনের খবরাখবর দেখতে পাই যে তৎপরতাটা গোটা দেশ জুড়েই কম বেশি আছে, মাত্রাভেদে আছে, এবং সেটি এখন দেশের সীমানা ছাড়িয়ে পাশের দেশে। এই অভিযোগটা আগেও ছিল যে সেখানে ট্রেনিং হতো, বা এখন যেটি দেখা যাচ্ছে যে সেখানে আমাদের দেশের নেতৃবৃন্দকে মারবার জন্য, হত্যা করবার জন্য এক ধরনের পরিকল্পনা প্রয়াস সেখান থেকেও আছে। সো বাংলাদেশের এখন যে ডেমোক্রেসির বা গণতন্ত্রের স্ট্যাটাস, যা আমরা যেভাবে এটিকে দেখতে চাই, তার সঙ্গে যদি মিলিয়ে আলোচনা করতে চাই, টেরোরিজমের অবস্থাটা আসলে বাংলাদেশে কোথায় আছে, এবং গণতন্ত্রের এই অবস্থায় টেরোরিজম যে দাবিটা করা হয় যেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে, বা এটির আরও বিস্তারের কোনো সম্ভাবনা বা শঙ্কা আছে কিনা, আলোচনাটা যদি আপনারা এভাবে করেন। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান যদি প্রথমে শুরু করেন। আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু আলাপ করা উচিত আমাদের যে টেরোরিজমের ডেফিনিশনটা কিভাবে দিচ্ছেন আপনি, কিভাবে দিচ্ছেন, হাউ ইউ আর ডিফাইনিং টেরোরিজম। অনেকে যারা একটা অ্যাক্টিভিটিকে টেরোরিজম বলে, ওইটা অন্যরা আবার অন্যভাবে ব্যাখ্যা করে যে না, দিস ইজ একটা কজ আছে, এই কজটাকে ফাইট করতে পারছে না, সো দে হ্যাভ রিসোর্টেড টু টেরোরিজম। মানুষকে ভয় দেখিয়ে ওদের দিকে, ওদের মনের দিকে আনতে চাচ্ছে। তো এইটা বিভিন্ন ইতিহাসে দেখেছি আমরা, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এটা প্রকাশ পেয়েছে। এটা আজকে না, এটা কিন্তু অনেক আগে থেকে। যেমন ইহুদিরা এককালে খুব টেররিস্ট ছিল, ওরা টেররিজমের উপরে কিন্তু ওদের খুব উইক ওদের কজ ছিল, বাট বিকজ অফ টেররিজম দে ব্রট দেমসেলফ ইনটু দ্য ফ্রন্ট। তো এইরকম সব জাতি কম বেশি আপনার টেররিজমে আপনার এটা প্র্যাকটিস করেছে, ইন অর্ডার টু গেট ইন্ডিপেন্ডেন্স অর ইন অর্ডার টু গেট সামথিং ডান। কথাটা হলো যে আমরা এই যে যারা টেররিজম করছে আজকে, যাদেরকে আমরা টেরর বলছি, ওরা কি কজ আছে, কজটা আইডেন্টিফাই করতে হবে। এখন অনেকে বলে যে টেররিজমের কজ হলো যখন হোপলেসনেস আসে মানুষের ভেতরে, আমার কোনো হোপ নাই, আমার চাকরি হবে না, আমি বিয়ে করতে পারবো না, বিয়ে করলে আই কান্ট প্রসপার, কিচ্ছু হবে না, তাহলে দ্য অনলি ওয়ে আই ক্যান প্রসপার ইজ থ্রু টেররিজম। অনেক জাতি কিন্তু এটা আজকাল ব্যবহার করে যখন হোপলেসনেস আসে, পভার্টির জন্য হয়। আবার অনেকে করে ফর এ পলিটিক্যাল কজ, অনেকে করে ফর এ কজ আদার দ্যান পলিটিক্স, বাট উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ন্যাশনালিস্টিক ভিউ পয়েন্ট। সো বাংলাদেশে যে আপনি বলছেন যে এখন কি অবস্থায় টেররিজম আছে এবং কি অবস্থায় সরকার বলছে যে কন্ট্রোলে এনেছে, সরকার যেটা কন্ট্রোলে আনতে পেরেছে। আমার প্রধান কনসার্ন হচ্ছে যে ডেমোক্রেসির যে স্ট্যাটাস বাংলাদেশে, আমি সেটি ব্যাখ্যা করতে চাই না, ব্যাখ্যা করবেন আপনারা। সেই স্ট্যাটাসে টেররিজম কোথায় আছে বা কোথায় যাওয়ার সম্ভাবনা আছে, সেই আমার তো মনে হয় যে এইটা আদৌ এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেটি আপনার আলোচনা। হ্যাঁ, এইটাই হলো পয়েন্ট, যে এটা কোনো কজ হচ্ছে কিনা ফর টেররিজম, এটা স্প্রেড করার জন্য। আমি বলছি যে কজের কথা যদি বিবেচনা নাও নেই, এনভায়রনমেন্টটা করে কিনা, আমার মনে হয় না বাংলাদেশে এনভায়রনমেন্ট এত খারাপ যে দিস উইল কজ টেররিজম। নো, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। বাট হোয়াট ইজ দেয়ার ইজ যে মানুষ অনেক দিক দিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, এবং ওরা দে ওয়ান্ট টু মেক দেমসেলফ ইম্পর্টেন্ট ইন দ্য ফেস অফ দি ওয়ার্ল্ড। সেই জন্যে অনেক সময় এটা রিজোর্ট করে আপনার টেররিজমে। যেমন এককালে আমরা শুনতাম যে চিটাগং হিল ট্র্যাক্সের
যারা আছে তারা টেরোরিজম করছে, এবং দেয়ার ওয়াজ এ মিলিটারি মুভ ফ্রম আওয়ার সাইড যে ওইটাকে বন্ধ করার জন্য। তো এখন তো ওটা পলিটিক্যাল সলিউশন একটা হয়েছে মনে হচ্ছে। এখন এটা যদি আমরা এই পলিটিক্যাল সলিউশনটা ঠিক মতন না চালাতে পারি, হয়তো দে কুড বি এ রিটার্ন টু দ্যাট। এটা হলো রিয়ালিটি, আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় না, অ্যান্ড আই ডোন্ট এগ্রি উইথ ইউ, যে বাংলাদেশের কন্ডিশন এত খারাপ যে ওই রকম টেররিজম হয়। ক্রিমিনাল আমি কিন্তু কোনো না মতামত না দিইনি। না, আপনার মন্তব্য না, আমি বলছি আর কি, যে আমরা বলছি যে অনেকে বলে, এবং এটা গভর্নমেন্ট বলছে যে ওরা টেররিজম কন্ট্রোল এনেছে। হয়তো ক্রিমিনালিটি কন্ট্রোল এনেছে। ক্রিমিনালিটি, মানুষ অনেক ক্রিমিনাল কাজ করে, ওটা দেখায় টেররিজম, জঙ্গি এইটা দেখিয়ে এটা করে। বাট হাউ ফার এটা ইডিওলজিক্যাল, I am sorry, I cannot contribute to that idea যে বাংলাদেশে এমন কিছু আছে ইডিওলজিক্যালি যেটাতে হবে। কেন আমরা যেই আপনার ধর্ম ফলো করি, ইসলাম ফলো করি, এটা কিন্তু ইন দ্য ট্রু স্পিরিট অফ ইসলাম এমনি কমন ম্যান কিন্তু ফলো করে। রাইট। আমি একদুরি বলতে চাই আপাতত। ওকে, থ্যাংক ইউ। আসবো আবার আপনার কাছে, প্রফেসর এম শাহিদুজ্জামান। আমি মোটামুটি অ্যাম্বাসেডর আশফাকের লাইন অফ থিঙ্কিং এর সাথেই একমত। আমাদের দেশে এখনো ওই পর্যায়ে যায়নি যে একটা অ্যানার্কিক্যাল প্রসপেক্ট ডেভেলপ করবে। আমাদের দেশে যে টেররিজম বলতে যে আমরা দেখি, এগেইন নির্ভর করছে আপনি টেররিজমকে কিভাবে ডিফাইন করেন। টেররিজমের ডেফিনেশন নিয়ে জাতিসংঘে প্রচুর দীর্ঘ সময় বিতর্ক হয়েছে। তৃতীয় বিশ্ব বনাম প্রথম বিশ্ব স্নায়ুযুদ্ধের সময়ে এটা নিয়ে বেশ দূরত্বের ছিল। স্পেশালি কলোনিয়ালিজম, ফিলিস্তিনিদের স্বাধীনতা, অ্যাপারথাইডের দূরীকরণ, এইসব বিষয়গুলোর কারণেই কিন্তু টেররিজমের ডেফিনেশন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি যে ভারত, নাইজেরিয়া, এইসব বড় বড় তৃতীয় বিশ্বের দেশগুলো যখন নিজেদের দেশের ভিতরেই ভাঙন প্রক্রিয়া সম্মুখীন হলো, তখন তারা কিন্তু টেররিজমের ডেফিনেশনের ব্যাপারে আরো কনজারভেটিভ পজিশন, প্রো ওয়েস্টার্ন পজিশনের দিকে চলে আসলো, এবং ইভেন্চুয়ালি একটা ডেফিনেশন চলে আসে, যার ফলে দেখা যায় যে ফিলিস্তিনি মুভমেন্ট একটা বৈধতা পায়, এবং শেষ পর্যন্ত রাইট অফ সেলফ ডিটারমিনেশনের ধারণাকে বৈধতা দেয়া হয়। কিন্তু অস্ত্রের ব্যবহারের ব্যাপারে খুব কড়াকড়ি নিয়মকানুন আরোপ করা হয়। আমাদের দেশে আমরা যা দেখতে পাই তা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে একদম বলতে গেলে অনেকাংশেই ভিন্ন ধরনের। আমি এটা বলতে চাচ্ছি যে ভারতে আপনি যদি দেখেন, একদিকে কাশ্মীর নিয়ে একটা সংগ্রাম চলছে, যেটা সত্যি টেররিজম কিনা এক বিশ্বব্যাপী বিতর্ক রয়েছে। কিন্তু তার চেয়ে আমি আরো গুরুত্বপূর্ণ মনে করি যে ন্যাকশালাইট মুভমেন্ট এবং এই যে দলিতসের যে একটা বিচ্ছিন্ন সংগ্রাম, তারা একদম রাষ্ট্রকে প্রত্যাখ্যান করছে, এবং একেবারে উত্তর থেকে নিয়ে দক্ষিণে ছত্তিশগড় পর্যন্ত, উত্তরাখণ্ড থেকে নিয়ে এটা বিস্তৃতি অর্জন করেছে। অনেক লেখকরা দাবি করে যে কাস্টের কারণেই এই টেররিজম টিকে থাকবে। এমনকি মনমোহন সিং বলেছিলেন একবার যে ওই ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের চেয়ে তিনি আরো বেশি আশঙ্কা বোধ করেন এই যে কাস্ট বেস যে টেররিজম, সেটাকে নিয়ে। সেটাকে ন্যাকশালাইট বলা হয়, মাওয়িস্ট বলা হয়, নানা ধারণা রয়েছে। পশ্চিমবঙ্গে অনেকাংশেই এটা স্তীমিত হয়েছে। বাংলাদেশের বেলায় আমার মনে হয় যে টেররিজমের ধারণা অনেকাংশেই কিন্তু একটা সময় ছিল যখন দক্ষিণ পশ্চিম বাংলাদেশে এই যে সর্বহারাদের উপদ্রব, সেটা অনেকাংশেই স্বাধীনতার অব্যবহিত পর থেকে বেশ কয়েক বছর ছিল। এখন কিন্তু সেটা বলতে গেলে অনেকাংশেই স্তীমিত, এবং বলা যায় যে আমাদের ল এনফোর্সমেন্ট, স্পেশালি র্যাব, একটা বড় কৃতিত্ব অর্জন করে। ওই অঞ্চলের মানুষদের সাথে কথা বললেই কিন্তু তারা স্বীকার করে যে সরকারের একটা বিশেষ প্রচেষ্টার কারণেই এটা কন্ট্রোলে আনা হয়েছে। তারপরে কি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে টেররিজমটা আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, তার মূল বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম ব্যবহার করা। অর্থাৎ ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর মধ্যেই প্রায়, আমার ধারণা যে প্রায় 95% বাংলাদেশের টেররিজম ধর্মভিত্তিক কিছু গোষ্ঠীর মধ্যে লিমিট করা, এবং এদের গ্রহণযোগ্যতা কতখানি রাজনীতিতে সাধারণ মানুষের
মাঝে এটা নিয়ে প্রচুর সন্দেহ রয়েছে, বিতর্ক রয়েছে। আমরা দেখতে পেয়েছি একটা সময় বাংলা বন্ধু নাকি বাংলা ভাই এসেছিল, তার গ্রহণযোগ্যতা কিছুটা রাজনৈতিক প্রয়োজনে ব্যবহৃত হয়েছে। ইভেনচুয়ালি প্রচণ্ডভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তি কাজ করে এবং এটাকে একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমান ক্ষেত্রে আমি বলবো যে তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে শাস্তিপ্রাপ্ত হয়েছে। তো ধর্মভিত্তিক যে সন্ত্রাসবাদ, এটা আমার মনে হয় দুইটা বৃহৎ রাজনৈতিক দল, যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় নেই, মোর অর লেস তারা দুইটি দলই কিন্তু অনেকাংশেই তাদের প্রচেষ্টাগুলো ছিল এটাকে একেবারে এক্সটিংশনের দিকে নিয়ে যাওয়া। অনেকে মনে করে যে হয়তো বা বিএনপি অনেকাংশেই তাদের জামাত বন্ধনের কারণে টেররিজমের ব্যাপারে অনেক সহানুভূতি দিয়েছেন বলে অভিযোগটা আছে বর্তমান ক্ষমতাসীনদের তরফ থেকে। এই ধারণাটা অনেকাংশেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, এটা হয়তো বলা যেতে পারে যে কিছু কিছু গোষ্ঠী ছিল, যেমন হিজবুত তাহরির বা হারকাতুল জিহাদ, এরা অনেকটা গড়ে ওঠার মতো সুযোগ পেয়েছিল অন্য সময়। কিন্তু আমরা যখন পরবর্তীতে দেখতে পাই যে বিএনপি, আওয়ামী লীগ দুটি দলই কিন্তু তাদের যে রাজনীতি, তাদের যে পলিটিক্যাল কালচারে যে ধরনের পদচারণা, তারা কিন্তু এই রিলিজিয়াস এক্সট্রিমিজমকে তাদের স্বার্থে আনতে পারেনি। আজকে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ যে সরকারে রয়েছে তারা অত্যন্ত সাকসেসফুলি এটা কিন্তু জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা আনতে পেরেছে যে ধর্মভিত্তিক এই সন্ত্রাসবাদ এটা বাংলাদেশ প্রত্যাখ্যান করছে। যদি জনগণের কাছে গ্রহণযোগ্যতা না পেত তাহলে কিন্তু এই সরকারের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। তারা যে ধরনের সেকুলারিস্ট ভিউ প্রজেক্ট করছে, যেভাবে ভারতের সাথে একটা বিশেষ সম্পর্ককে তারা বর্তমানে প্রণয়ন করেছে এবং বিশ্বব্যাপী। প্রফেসর শাহিদুজ্জামান, অনেকের কাছে মনে হয়, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, যে এটি যাদের ধারণা তাদের ধারণা ঠিক নাও হতে পারে, যে এই যে মাঝে মধ্যে দেখানো হয় যে এখানে আছে তৎপরতা বা এখানে এক ধরনের উদ্যোগ, হয়তো কাউকে গ্রেফতার করা হলো বা কোথাও থেকে অস্ত্র, অনেকে মনে করে যে রাজনৈতিক স্বার্থে কেউ ব্যবহার করছে কিনা এটিকে, যে এটি দেখিয়ে একটা আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের জন্য। বাস্তবে অনেকে মনে করেন যে আসলে এখানে জঙ্গি তৎপরতা বা এই প্রয়াসটা ঠিক সেই অর্থে নেই। আপনি কতটা একমত? এই বিষয়টায় রিয়েলি আমি সম্পূর্ণ একমত হতে পারছি না, কারণ আমরা দেখতে পেয়েছি যে এখানে এই দেশে কিন্তু দেখা গিয়েছে যে সৌদি আরবের একটা বিশেষ সম্পর্ক আর স্বার্থ রয়ে থেকেছে, এটা সত্যি। পাকিস্তানের একটা অংশ, তাদের গোয়েন্দা বাহিনীর একটা অংশের যে এখানে এটাকে ব্যবহার করার একটা স্বার্থ রয়েছে, এটাও মোরাললেস প্রমাণিত। এবং এই দেশে কিছু কিছু অংশ জনগণের ভিত্তিতে তারা এই যে আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যের কিছু কিছু ঘটনা, সেখানে তারা সরাসরি ইনভলভ হয়েছে, এটাও সত্য। পাকিস্তানি গোয়েন্দারা বাংলাদেশে একটা সময় যত সরব এবং সক্রিয় ছিল, এখন কি তাদেরকে আপনি মনে করেন যে সেই সক্রিয়তাটা তাদের আছে? কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল যে এখানে আসলে এর অস্তিত্ব ছিল কিনা, এখন এটাকে যথেষ্ট নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। এবং এখানে আমি আর কি দেখতে পাচ্ছি যে এই সরকারের একটা বড় অর্জন হচ্ছে যে বিদেশ থেকে সমর্থন পুষ্ট যে সন্ত্রাসবাদ এখানে দানা বেঁধে উঠেছিল এবং প্রচুর অস্ত্র নিয়ে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেটাকে এই সরকার দীর্ঘ সময়ে বেশ কার্যকরভাবে, এবং আমি এখানে বিএনপির রোলটাও কিন্তু আন্ডারমাইন করব না, বিএনপি স্ট্রং স্টেপস নিয়েছে, যদিও বলা যেতে পারে যে তুলনামূলকভাবে সেখানে অনেকটা ফ্লেক্সিবিলিটি ছিল। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের সময় আমরা লক্ষ্য করি যে তাদের মানে বাড়তে দিয়েছে, দিয়ে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন নিয়ন্ত্রণ কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছে। বাড়তে দিয়েছে শব্দটা সেটাই বলা যাবে না, আনকাইন্ড হবে। তবে আমি বলবো যে তারা এটাকে ঠিক প্রথমে অত ক্লিয়ারলি গুরুত্ব দেয়নি। অনেক সময় বলা হয় যে কোন মন্ত্রী তখন বলেছিলেন যে এটি মিডিয়ার সৃষ্টি, বা এমন অনেক সময় হয়েছে যে অভিযোগ আছে যে বিএনপির বেশ কিছু নেতা, বিশেষ করে ওই অঞ্চলের, তারা এগুলোর সঙ্গে সম্পর্কিত ছিলেন। সেটিও কি আপনার মনে হয় যে অভিযোগের জন্য অভিযোগ? এখানে কিছুটা যে একেবারে
টোটালি এটা ফিকটিশিয়াস আমি সেরকম বলবো না। যার রটে কিছুটা বটে, এবং তখন কিন্তু দেখা গিয়েছে যে এই ধরনের লিঙ্কস ছিল, সেটা প্রমাণিত হয়েছে, এবং এর পেছনে কাজ করেছে ওই যেটা আমি একটু আগে বললাম, যে সৌদি আর পাকিস্তানের একটা কূটনৈতিক প্রয়াস, যেখানে সত্যিকার অর্থে অফিসিয়াল পলিসি একরকম, আবার ভেতরে একটা কোয়ার্সিভ পলিসি, যেটাকে আমরা বলি যে আন্তর্জাতিক আইনের বরখেলাপ করে যে ধরনের কার্যকর অপারেশনাল পলিসি নিয়োগ করা হয়, এটা পাকিস্তানিরা সৌদিরা যে করেছিল, এবং আমাদের এখানে ক্ষমতাসীনদের সাথেও একটা সম্পর্ক গড়ে তুলেছিল, তার যথেষ্ট প্রমাণ অতীতে পাওয়া গিয়েছে। তবে আমার মনে হয় ইভেন্চুয়ালি বিএনপি কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে। কিন্তু সাকসেস রিয়েলি বলবো যে আওয়ামী লীগের গত 7-8 বছরে তারা যে ক্ষমতায় থেকেছে, যদি কেউ বলে যে আওয়ামী লীগের সিঙ্গেল বিগেস্ট অ্যাচিভমেন্ট কি এই দেশে, আমি বলবো যে টেররিজমকে নিয়ন্ত্রণে আনতে পারা। সো ডেমোক্র্যাটস নিয়ে যে আমি এর সঙ্গে রিলেট করে আলোচনা করতে বলছিলেন, অ্যাম্বাসেডর আশফাকুর রহমান এই আলোচনায় যেতেই চাননি, কারণ তিনি মনে করেন এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। আপনি কি মনে করেন? সম্পর্ক টানতে চাই। আমার ধারণা কি আওয়ামী লীগ যে এখনো নিজেকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় রয়েছে, এই যে একটা ইমেজ তৈরি করছে, এবং অনেকাংশেই কিন্তু যে আমরা দেখতে পাই যে জনগণের মাঝে সামহাউ অর আদার একটা অ্যাকসেপ্টেন্স চলে এসছে আওয়ামী লীগের। এর যদি একটা সিঙ্গল কারণ খুঁজতে হয়, সেটা আমি বলবো যে অত্যন্ত কার্যকরভাবে এই যে ধর্মভিত্তিক সন্ত্রাস, এটাকে নিয়ন্ত্রণে আনতে পারা, মেইন স্ট্রিম পপুলেশনের কাছে এটা তুলে ধরতে পারা যে কোনোভাবেই বল প্রয়োগ করে আপনি আইসিস বলেন, বা তার আগে যে তালেবানের প্রতি একটা নৈতিক সিম্পেথি থাকার ব্যাপার, যেটা আমরা পাকিস্তানে এখনো দেখতে পাচ্ছি। পাকিস্তানে বলা হয় যে পাকিস্তানে অ্যান্টি আমেরিকানিজম এত স্ট্রং হয়ে গিয়েছিল যে তার পরিণতিতেই কিন্তু ইনডিরেক্টলি যে ইলেকশন, এমনকি মুসলিম বিশ্বের অনেক দেশে, যে মধ্যপ্রাচ্যে আপনার এই যে আমেরিকানরা আরব স্প্রিং আনতে চেয়ে দেখতে পেল যে সেখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে নৈতিক মূল্যবোধের কারণে মৌলবাদ ইসলামপন্থীরা ইলেক্টেড হয়। এই পথ থেকে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও দূরে নিজেকে রাখতে পেরেছে, এবং আমি মনে করি এই জন্যই কিন্তু পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে একটা মডেল হিসেবে গুরুত্ব দেয়। যতই তারা বলুক না কেন যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে না, একটা চেঞ্জ আনা দরকার, এবং যদিও বৃহত্তর জনগোষ্ঠী আমি মনে করি সত্যিকার অর্থে চায় যে তাদের ভোটাধিকার ফিরে আসুক, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী যে এখনো প্রচণ্ডভাবে বিদ্রোহ করে বসছে না এবং রাস্তায় নেমে আসছে না, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে একটা বিশ্বাস জন্মে গিয়েছে যে এই সরকার কার্যকরভাবে এই যে একটা মিলিটেন্ট ইসলামকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, এবং মানুষ একটা স্বাভাবিক জীবনযাত্রায় আসতে পেরেছে। অ্যাম্বাসেডর রহমান, না আমি তো সংযোজন বিজনের কিছু পাচ্ছেন না? না, আমি পাচ্ছি না টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কেন এই দুটো আপনার কনসেপ্টই হলো ডিফারেন্ট। ওকে, প্রফেসর শাহিদুজ্জামান যেমনটা বলছিলেন যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, আন্তর্জাতিকভাবে আছে, দেশের ভিতরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তার অসন্তোষ আছে, কিন্তু সেই অসন্তোষ মিয়ে যায় যখন মানুষ দেখে যে মিলিটেন্ট ইসলাম কন্ট্রোলে আছে, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনতে পেরেছে, এবং যেটিকে তিনি বলছেন যে আওয়ামী লীগের এটি বড় সাফল্য। আমার প্রশ্ন হচ্ছে যে আরেকটি দিক থেকেও সরকারের দিক থেকে একটি দাবি করা হয় যে তারা দেশে একটা বড় উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন, উন্নয়ন কর্মযজ্ঞ তারা এখন পরিচালনা করছেন, এবং তারা যেটি বলবার চেষ্টা করছেন, কেউ কেউ কোনো শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে যেটি বেরোচ্ছে যে গণতন্ত্র ঠিক আছে, কিন্তু গণতন্ত্রের চাইতেও উন্নয়নটা বেশি জরুরি, এবং মানুষ যদি উন্নয়ন দেখে, মানুষ যদি অর্থনৈতিকভাবে একটা স্বস্তির মধ্যে থাকে, তাহলে আসলে গণতন্ত্রটা অত মুখ্য বিষয় নয়। তো আপনি কি মনে করেন কিনা বাংলাদেশের জনগণের কাছে আসলে ব্যাপারটা সেরকম? আসলে এটা সরকার যদি ক্লেম করে যে এই পরিস্থিতি এখন বাংলাদেশে, যে মানুষ চাচ্ছে উন্নতি বিফোর ডেমোক্রেসির পরে, এটা সরকারের না, মানুষ প্রথম থেকেই চেয়েছে। আমরা যারা জনগণ আছি বাংলাদেশে, আমরা কিন্তু সবসময় উন্নয়ন চেয়েছি, এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধটা হয়েছে অন দ্য বেসিস যে আমাদের দ্য হোল থিওরি যার বেসিসে মুক্তিযুদ্ধটা হলো ওয়াজ ডিসপ্যারিটি।
আপনি যদি মানে ডিসপ্যারিটি ছিল, হ্যাঁ, কিন্তু disparity সেখানে ছিল। সেখানে মানে, তো ভোটের অধিকার, গণতন্ত্র, সেখানে নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা গ্রহণ, মানে যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না পরে হতো, সেটি তো পরের কথা। না, সেটা তো অন্য কথা, কমপ্লিটলি ডিফারেন্ট। সেটি তো একটা মৌলিক বিষয় ছিল। হ্যাঁ, বিষয়টা ছিল যে মানুষ সবসময় উন্নতি করতে চেয়েছে, কেন আমরা যুগ যুগ ধরে, বাঙালিরা যুগ যুগ ধরে আমরা কিন্তু অপ্রেসড। এটা পাকিস্তান আমলে হয়েছে, তার আগে ব্রিটিশ আমলে হয়েছে, মোগল আমলেও কিন্তু আমরা আমাদের এটা পাইনি। আপনি যদি ইতিহাস দেখেন যে একটা আমাদের বেঙ্গলে, স্পেশালি ইস্ট বেঙ্গল, তখন ইস্ট বেঙ্গলে আমাদের পার ক্যাপিটা ইনকাম কী ছিল, অলদো আমাদের রিসোর্সেস অনেক ছিল, আমরা ব্রিটিশদেরকে এত রিসোর্সেস দিয়েছি যে ইট ইজ আনথিঙ্কেবল। একটা পরিসংখ্যান আছে, একটা স্টাডি আছে, এটা আমি আপনাদেরকে বলতে চাই, যে অনেকে মনে করে যে আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্স হয়েছে ইট ইজ বিকজ অফ আওয়ার কন্ট্রিবিউশন। এটা সবাই অবাক হয় যে কি বলে। এটা কারণটা হলো যে যখন আপনার 1776-এ আমেরিকানরা যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে, উই অলসো হ্যাড দ্য ব্রিটিশ দ্য সেম এনিমি। আমরাও কিন্তু ব্রিটিশদের সাথে যুদ্ধ করছি 1776-এ। তারপরে 1781-এ হোয়াইট হল মানে লন্ডনে আপনার রাজপ্রাসাদে একটা আলাপ আলোচনা হয়েছিল। দ্য দেন প্রাইম মিনিস্টার ওরা হিসেব করে দেখেছে যে আমেরিকা এবং বেঙ্গল gave Great Britain 20 times more revenue than the American 13 colonies. আমরা 20 গুণ মোর রেভিনিউ দিতাম, এক নম্বর। দুই নম্বর হলো যে আমরা রিভোল্ট করছি এগেন্স্ট দ্য ব্রিটিশ, বাট আমেরিকান যারা আছে প্যাট্রিয়টস ফর দেয়ার কান্ট্রি, দে ওয়ার মাচ টাফার দ্যান আস। তখন তারা ডিসিশন নিল 1781-এ যে আমেরিকাকে ছেড়ে দাও and keep Bengal under your control. So আমাদের কিছুটা contribution in that sense আছে, negative sense, for which America got independence while we remained in Aparadhin for another many decades we got there. So আমাদের অবস্থা সবসময় খারাপ ছিল, and আমাদের জনগণ সবসময় ভালো চাইতো, ডেভেলপমেন্ট চাইতো, উন্নতি চাইতো, প্রসপেরিটি চাইতো, কিন্তু এইটা আমাদের সুযোগ হয়নি। আমরা একমাত্র উপায় আমরা বার করলাম ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন আমাদের, যে এইবারে উই ক্যান গেট রিড অফ অল দি ফরেন এটা, এবং আমরা আমাদের মতন এই দেশটাকে গড়ব। এইটাই কিন্তু চেতনা ছিল। দিস ওয়াজ দ্য রিয়েল চেতনা অফ আপনার মুক্তিযোদ্ধা। উই ওয়ান্টেড ফ্রিডম টু প্রসপার, যেটা আমি মনে করি আমেরিকান ইডিওলজি এবং বাংলাদেশ ইডিওলজি অনেকটা এক। আমরা ফ্রিডম চাই, উই ওয়ান্ট টু বি লেফট অ্যালোন, এবং আমরা আমাদের রিসোর্স দিয়ে চাই। কেন আমাদের রিসোর্স অনেক আছে, কিন্তু রিসোর্সটা লুট হয়ে গেছে আমাদের দেশ থেকে, যেটা আমেরিকার অনেক রিসোর্স, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্স পেয়ে 1776-এ দে বিকেম রিচ। আমাদের রিসোর্সটা আছে, বাট বিং অলওয়েজ লুটেড অ্যাওয়ে। সো এই বেসিক কথাটা হলো ওইটাই, যে আমরা প্রসপেরিটি চেয়েছি। উই নেভার লাইক টেরোরিজম, উই নেভার লাইকড যে কেউ আমাদের এটাতে করো। ভোট আসবে, আমরা জানি যে প্রসপেরিটি আসলেই ভোট আসবে, ভোটের এগুলো সব পাবো। দে রান প্যারালাল। আপনার যে কথাটা, যেটা সরকার বলতেছে যে এখন দরকার নাই ডেভেলপমেন্ট হোক, উই নিড বোথ। এন্ড আমি জানি যে বাংলাদেশে মানুষরা এটাই আনবে, দে উইল ব্রিং দিস থিং টুগেদার, আর ভোট অ্যাজ ওয়েল অ্যাজ প্রসপেরিটি। জি, প্রফেসর সাইদুজ্জামান। ওয়েল, আমি একটা ব্যাপারে আমি মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারটা আমার কাছে খুব ডিস্টার্বিং একটা পারসেপশন মনে হয়। এখন এই যে শব্দটা, এটা এত গভীর একটা আবেগ ইনভলভড, অথচ আমরা দেখতে পাই যে একটা সরকার নিজের শাসন ব্যবস্থায় বৈধতা আনার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র অনুভূতিকে ডিস্টর্ট করে, ভুল ব্যাখ্যা দেয়, ভুল ধারণা দেয়। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি যদি মনে করি যে মুক্তিযুদ্ধ ছিল আমাদের
অধিকার, স্বাধীনতার অধিকার। আর চেতনা শব্দটা ব্যবহার করলে এর অর্থটা কি? চেতনা শব্দটা তো একটা আবেগ, চেতনা হচ্ছে মূল্যবোধ, হ্যাঁ, এবং যে একটি মূল্যবোধ যেটা পুরো জাতিকে সমষ্টিগতভাবে আনডাউটেডলি ইউনিফাই করে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্রের মূল্যবোধ। এখানে যে কোনো মতাদর্শের ব্যক্তি থাকুক না কেন, একটা মতাদর্শগত দল হয়তো ভাববে যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা, তারপর অসাম্প্রদায়িক বাংলাদেশ, হ্যাঁ, এগুলো মূল্যবোধ ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সবাই শেয়ার করে নাই। যে জিনিসটা সবাই শেয়ার করেছে 99.9%, দ্যাট ইজ উই ফট, আমরা পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি, গণতন্ত্র থেকে তারা আমাদের বিচ্যুত করে আমাদের আত্মসম্মান কেড়ে নিতে চেয়েছিল। তাইলে সেটাই যদি হয়, তাইলে বর্তমান ক্ষেত্রে আমি যখন দেখব এই সরকারের সাকসেসের কথা বললাম কিছুক্ষণ আগে, যেটার তারা এই এক্সট্রিমিজমকে ফাইট করেছে, কিন্তু যেখানে তারা রিয়েলি ব্যর্থ হচ্ছে এবং তারা ভবিষ্যতে তাদের নিজেদের যে পরিচয় সেটাকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের চেতনার ধারণাকে এভাবে বিকৃত করা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে প্রথমত এবং এসেনশিয়ালি গণতন্ত্র, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকার যা করছে এটা একটা সিভিলিয়ান বেসড কু বলা যায়, যে সামরিক অভ্যুত্থান আমাদের দেশে হয়েছে। আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগ বারবার বলে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, গণতন্ত্রকে ধূলিসাৎ করেছে, কিন্তু এই সরকার একবার গণতন্ত্রকে ধ্বংস করেছে বাকশালের মাধ্যমে, আবার এখন গণতন্ত্রকে ধ্বংস করেছে একটা ভোটারবিহীন ইলেকশনের মাধ্যমে। এবং এই পথে যে তারা যেভাবে মানুষকে এত অপমানিত করেছে, যে পৃথিবীতে খুব কমই এরকম প্রধানমন্ত্রী রয়েছে যিনি ভোটবিহীনভাবে এত গর্বের সাথে নিজেকে দাবি করেন যে মানুষ আমাকে বেছে নিয়েছে, আমাকে এতদিন থাকতে হবে, আমার এই কাজগুলো শেষ করতে হবে, এবং আমার এই কাজগুলো শেষ হয়ে গেলে আপনি চলে যাব। এবং আপনি দেখেন মূল্যবোধের ক্ষেত্রে যখন দেখা যায় যে বিভিন্ন রকমের নেতারা বারবার ঠিক এই লাইনে, যে এখন দেখেন নতুন ধারণা বের হয়ে গিয়েছে, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, যে ডেভেলপমেন্টকে সামনে নিয়ে আসতে হবে, গণতন্ত্র দ্বিতীয় সারিতে বসবে। কই, আওয়ামী লীগ তো ইলেকশনের আগে এই ধরনের কথা কখনো বলেনি। জনগণ যদি ভোট দিতে পারত, জনগণের সামনে যদি এই ধরনের ধারণা দেয়া হতো, তাহলে কি ঠিক হতো না সেটা? আজকে আপনি একটা অপরচুনিজমের আপনি কন্টিনিউ করবেন, আমি এখানে আবার আরেকটু আপনাকে জুড়ে দিতে চাই যে আপনি বহুবার এই অনুষ্ঠানে ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা বলেছিলেন, অনেক মেগা প্রজেক্টের কথা বলেছেন। সো সেটি আপনি দেখতে পান কিনা, মানে এই যে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বা বলা হচ্ছে, সেখানে আপনার সেই কাঙ্ক্ষিত ডেভেলপমেন্টটা আসলে সত্যিকার অর্থে বলতে কি, গত 5 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ডেভেলপমেন্টকে বাস্তব ক্ষেত্রে কবর দিয়েছে, কবর রচনা করেছে। আমাদের জন্য এটা সবচেয়ে দুঃখের ব্যাপার যে এত বড় একটা প্রজেক্ট আওয়ামী লীগ প্রথমে ক্ষমতায় এসেই বারবার বলছিল যে যমুনা সেতু হয়ে যাবে। তারপর এই যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে বাঙ্ক করলো, ওয়ার্ল্ড ব্যাংক এভাবে মুখ ফিরিয়ে ঘুরে গেল, এটা অবিশ্বাস্য। এবং এই পরিণতিটা হয়েছে যেহেতু পুরাপুরি ডেভেলপমেন্টের সাথে করাপশন মারাত্মকভাবে স্থান করে নিয়েছিল। আপনি দেখেন গত 5 বছরে যেসব প্রমিস ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হওয়ার কথা ছিল, একটাও হয় নাই। আপনি ঢাকার মেট্রো রেল, তারপর ঢাকা চিটাগং 4 লেন, তারপর আপনার যমুনা ব্রিজ, তারপর উত্তরবঙ্গের কয়লা উত্তোলন বা এনার্জি রিসোর্সেস বাড়ানো, তারপর ডিপ সি পোর্ট তৈরি করা, এগুলো ছিল এসেনশিয়াল মেগা প্রজেক্টস। এবং এগুলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করলে আমি নিশ্চিতভাবে মনে করি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় আসতে পারত। কিন্তু যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতেও দেয় নাই, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এবং এখন এত বেশি ডেভেলপমেন্টের কথা বলছে, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টকে তারা কবর দিয়েছিল তাদের প্রচন্ড দুর্নীতির প্রতি দুর্বলতার কারণে। এর অর্থ এই না যে আমি বিএনপির দুর্বলতাকে ওভাররাইড করছি, কিন্তু অ্যাজ এ সাকসেসর টু দ্য বিএনপি, আওয়ামী লীগ জাস্ট ফলোড দ্য সেম স্টাইল। এবং আজকে তারা বলছে যে কাজগুলো আমাদের তখন করা সম্ভব হয়নি, 5টা বছর আমাকে দেন, প্রধানমন্ত্রী বলছেন আমি এই কাজগুলো করে দিব। হ্যাঁ, হয়তোবা হতে পারে যে এবার ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে এবং আগেকার ভুলগুলোর ভিত্তিতে
শোনা যাচ্ছে যে যমুনা ব্রিজের জন্য একেবারে সবকিছু জাহাজ আসতে শুরু করেছে, অনেক মেটেরিয়াল জমছে। তারপর আমরা কাগজে খালি প্রত্যেকদিন দেখছি যে এই প্রক্রিয়াগুলো এখন চলছে। এবং এখন একজন যোগাযোগ মন্ত্রী এসছে, যিনি একবারে রাস্তায় নেমে প্রত্যেক দিনই উক্তি দেন, বক্তৃতা দেন। আমরা সবাই আশা করব যে তারা যেন শেষ পর্যন্ত একটা মোরাল বেসিস মেনটেন করে। কিন্তু হোয়াট ইজ মিসিং ইজ যে আপনি এখন পৃথিবীতে যেসব ডিক্টেটরসরা, সিভিলিয়ান ডিক্টেটরসরা পৃথিবীতে আগে স্নায়ুযুদ্ধের সময় ছিল, সেই পথে আপনি আবার কামব্যাক করছেন। আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে যে মধ্যপ্রাচ্যে, যেখানে ডেমোক্রেসি বলতে কিছু নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বাংলাদেশের শ্রমিক নিতে চায় না। এবং আমার ধারণা যে বাংলাদেশে এই যে এখন যেভাবে গভর্নমেন্ট ডিস্টর্ট করেছে গণতন্ত্রের ধারণাকে, সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ যে আমাদের মধ্যপ্রাচ্যে আমরা সেই আগেকার রেসপেক্ট আর পাচ্ছি না। আমি একটু ওনার সাথে একটু দুমত করছি। এই যে উনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের টাইমে কোনো আপনার ডেভেলপমেন্ট হয়নি, দ্যাট ইজ নট কারেক্ট। হ্যাঁ, মেগা প্রজেক্টসের ব্যাপারে, যদি আওয়ামী লীগ মার্কেট ইকোনমিকে সাপোর্ট না করত, মার্কেট ইকোনমি যেটা আরম্ভ করা হয়েছিল, হ্যাঁ, বিএনপির আমলেই আরম্ভ করা হয়েছিল মার্কেট। বাংলাদেশের প্রধান দুটো দলই তাদের ইকোনমিক পলিসিটা মার্কেট ইকোনমি, এবং মার্কেট ইকোনমিটা কিন্তু আওয়ামী লীগ অলসো টুক ইট ফরওয়ার্ড। এই গার্মেন্টসের যে আপনার ডেভেলপমেন্টটা, গার্মেন্টসের ডেভেলপমেন্ট, নাও উই আর দ্য সেকেন্ড বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য সেকেন্ড বিগেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। এইটা কিন্তু আসতো না, এবং এইটা কিন্তু এমপ্লয়মেন্টের জন্য এত ভালো টু দ্য কান্ট্রি যে উই হ্যাভ গট অ্যাবাউট 4 মিলিয়ন ওয়ার্কার্স, যার পেছনে 5 জন করে আছে, তাহলে 20 মিলিয়ন পিপল আর এফেক্টেড বাই ইট। দিস ইজ এ মেজর ইকোনমিক স্টেপ দ্যাট যেটা আওয়ামী লীগ গভর্নমেন্ট and continued with the policy of BNP government. So এটা বলা বোধহয় একটু it is unfair on আওয়ামী লীগ যে যদি বলা হয়। হ্যাঁ, যেটা উনি বলছেন আই ফুললি এগ্রি যে কিছু মেগা প্রজেক্ট বচ আপ করে দিয়েছে, কিছু মেগা প্রজেক্ট আওয়ামী লীগ করতে পারতো কিন্তু করতে পারেনি। আর ওটা অ্যাকচুয়ালি যমুনা ব্রিজ না, ওটা হলো পদ্মা ব্রিজ। তো পদ্মা ব্রিজের প্রজেক্টটার মধ্যে দেয়ার হ্যাজ বিন একটা খেলা হয়েছে। আমি মনে করি এটা একটা খেলা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকও খেলেছে আমাদের সাথে, আমরাও কিছুটা খেলেছি। না, ওয়ার্ল্ড ব্যাংক এই জন্যই খেলেছে যে একটা চাপ আমাদের উপর প্রয়োগ করছিল, ভাবলো যে আমরা কোথা থেকে রিসোর্স নিতে পারবো না। কিন্তু তারা ভুলে গেছে যে বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি, বাংলাদেশে এখন ইনকাম আছে, বাংলাদেশ ক্যান ডু ইটস উইথ ইটস ওন রিসোর্সেস, এটা করতে পারে। হ্যাঁ, এবং এই খেলাটায় আমি যেটা একবার বলেছিলাম একটা আর্টিকেলে, যে দ্য গ্রেট তামাশা, একটা তামাশা হচ্ছে, দুই দিকেই কিন্তু দেখাচ্ছে আমাদেরকে তামাশা। এই তামাশা তো মানুষ কিন্তু সহ্য করে। বাট আপনি কি বিশ্বাস করেন কিনা বা মনে করেন কিনা, প্রশ্নটা প্রফেসর শাহিদুজ্জামানের জন্য, যে পদ্মা ব্রিজকে যদি আমরা কেস হিসেবে নেই, একেবারেই নিজস্ব অর্থায়নে যেভাবে পদ্মা ব্রিজের ডিজাইন বা প্ল্যান ছিল সেভাবে বাংলাদেশ করছে বা করতে পারবে, আর যদি করতে পারেও তার ইফেক্টস দেশের অর্থনীতির অন্যান্য জায়গায় নেগেটিভ এফেক্টস পড়বে না? নেগেটিভ এফেক্টস তো আমি মানে খুবই মার্জিনাল হবে। নেগেটিভ এফেক্ট কেন, ওখানে 30 মিলিয়ন পিপল ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হবে, ডাইরেক্টলি তারা ফর গুড এফেক্টেড হবে, ফর গুড। নেগেটিভ এফেক্টস এই অর্থ বলছি আমি, প্রজেক্টটা করতে গিয়ে নিজস্ব অর্থায়নে যদি করা হয়, করতে গিয়ে মানে ভুল ভ্রান্তি করব কিনা সেটা আছে, অর্থটা তো লাগবে। অর্থটা যদি আমার এখান থেকে অন্য জায়গা থেকে সরিয়ে তো অর্থটা দিতে হবে। ও আচ্ছা, সেই অর্থে না, সেটা তো আবার এটা তো আমরা রিটার্ন পেয়ে যাব, কিছু বছর পরেই রিটার্ন পেয়ে যাব এটা। সো আমি ওটাতে ওয়ারিড না। এখন আরো মেগা প্রজেক্টস আছে, ডিপ সি পোর্ট আমাদের আছে, আমাদের কমিউনিকেশনস আছে, আমাদের কি বলে টেলিকমিউনিকেশনস আছে। এইগুলোর জন্য তো আমাদের অর্থায়ন দিতে হচ্ছে, আমরা নিজে থেকে দিচ্ছি। আর শোনেন, এইরকম মেগা প্রজেক্টস যেটা হয়, আমাদেরই অভিজ্ঞতা আছে, বড় বড় মেগা প্রজেক্টস আমরা কিন্তু নিজের অর্থায়ন করেছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিছু লোন নিয়েছি আমরা। সো দ্যাট ইজ নট এ মেজর সাবজেক্ট। এটা নিয়ে যে কেন খেললাম আমরা, কার পলিটিক্সের জন্য খেললাম, এটা দরকার ছিল না।
এখন গভর্নমেন্ট বলছে দেখো আমরা কত সাফল্যর কি আছে, এটা যদি ওয়ার্ল্ড ব্যাংক না দেয় আমরা নিজেদের পয়সা করব, এটা করেছে। সো এটার মধ্যে আমি ইয়েস আই গিভ দেম যে ওরা বোল্ড ছিল, কারেজিয়াস ছিল, বাট এটার মধ্যে এমন কোনো কিছু না দ্যাট দে উইল টেক ব্যাক দিস বুকে, যে এটা আমার বুকে, আমি এটা অর্জন করেছি। ওয়ার্ল্ড ব্যাংক এটা করতে হবে, ইট ইজ এ ভেরি ভাইটাল প্রজেক্ট। এই যে আপনার পদ্মা ব্রিজ প্রজেক্ট ইটস এ ভেরি ভাইটাল প্রজেক্ট। এরকম আরও কিন্তু বড় বড় প্রজেক্টস আসছে, কারণ আমাদের ভবিষ্যৎ খুবই ভালো বাংলাদেশের। এবং আমি এটা সব সময় বলে আসছি যে আমরা উই আর রিয়েলি ওয়ান অফ দি ভেরি ফিউ কান্ট্রিজ, ওই যে যেটা বলেছে কোন একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেছে দ্য নেক্সট 11, আমি তো মনে করি নেক্সট 11ও না, নেক্সট আপনার 5 বা 6-এর ভেতর আমরা চলে আসছি। উই আর কামিং ভেরি ফাস্ট। জি, প্রফেসর শাহিদুজ্জামান। আমি অবশ্য আমার কিছুটা খুব সিরিয়াস রিজার্ভেশনস রয়েছে। আমাদের ভবিষ্যৎ যে খুব ভালো, আমি কোন মাত্রায় আমরা এটা চিন্তা করছি। দেখেন, আপনি সাধারণ মানুষের দিকে তাকিয়ে দেখেন, ঢাকা ইজ সো ক্রাউডেড। বাংলাদেশের সমস্ত চাষাবাদ জমিগুলো আস্তে আস্তে ডেভেলপার্সরা নিয়ে যাচ্ছে। আপনি ঢাকার বাইরে যান, দেখবেন যত সবুজ জমি সব জায়গায় সাইনবোর্ডস হয়ে গেছে। উই আর সো ক্রাউডেড। বাংলাদেশের মানুষ বাইরে যেতে চায়, অস্থির হয়ে আছে। সেই তুলনায় জনসংখ্যার বাইরে যাওয়ার প্রবণতা আগেকার তুলনায় কমে গিয়েছে। একটা ধারণা হয়ে গিয়েছে যে যেসব মেগা প্রজেক্টস বলুন আর যাই বলুন, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, গত 5 বছর ধরে প্রমিস করতে 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 তার কিছুটাই হয়নি। ঢাকা শহর এখন একটা বস্তিতে পরিণত হয়েছে। আপনি বাসে চড়তে পারেন না, বাসে মানুষ ঝুলে যায়, মানুষের চেহারাগুলো দেখলে করুণ মনে হয়। এমন দেশ যে রেটিংয়ে এখন আমরা ওয়ার্ল্ডের 2nd ওয়ার্স্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি চিন্তা করেন, নদী দূষণের মাত্রা দেখেন। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় এসেছিল তারা প্রচন্ড কমিটমেন্ট করেছিল যে নদী বুড়িগঙ্গা পরিচ্ছন্ন হয়ে যাবে, এখন আরো খারাপ হয়ে গিয়েছে। দিস ইজ দ্য জেনারেল ট্রেন্ড। আমরা যে এই যে সুপারফিশিয়ালি বলি যে বাংলাদেশ একেবারে লাভ দিয়ে কোথায়, এই কথাটা আমাদের এইটুকু যে আমরা বাস্কেট কেস না হয়ে এখন একটা বাস্কেট যে তলাটা কিছুটা সেলাই দেওয়া হয়েছে, এইটুকু আমি বলতে পারি। আমাদের যা প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট হয়েছে, এখানে গভর্নমেন্টের খুব কমই কৃতিত্ব। প্রাইভেট সেক্টর নিজে ডেভেলপ করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক, পুরুষ মেয়ে, এরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের এই টাকা নিয়ে এসছে। আর সেই টাকা লুট করে বাইরে কিছু কিছু সিলেক্টেড করাপ্ট লোক বাংলাদেশের সম্পদ পাচার করছে। কানাডা বলেন, মালয়েশিয়া বলেন, এগুলো তো আমরা দেখি। খবরের কাগজ খুললে দেখা যায় হাজার হাজার কোটি টাকা চলে গিয়েছে। এখন আবার করাপশন ইনস্টিটিউশনালাইজড হয়েছে কিভাবে? আপনার বিভিন্ন পোস্টিংস, কালকে ডেইলি স্টারে দেখলাম একেবারে রেটস দিয়ে দিয়েছে 50,000 থেকে 10 লাখ টাকা এইটার জন্য এইসব খাতে যাচ্ছে। এইভাবে অ্যালার্মিং আপনার যে করাপশনের মাত্রা টিআইবি কিছুদিন আগে দিল হেলথ সেক্টরের করাপশন। আর এর পেছনে যেটা সবচেয়ে বেশি দায়ী, দেখেন এমন এমন মানুষরা এসে এখন ক্ষমতায় বসছে যারা টায়ার্ড ওল্ড পিপল, যাদের দে শুড হ্যাভ বিন প্লেইং উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন, ঘরে বসে নাতি নাতনির সাথে খেলাধুলা করার কথা। আমি আমলাদের নাম নাই বললাম, এই যেসব আমলা আঁকড়ে ধরে, এক আমলার কথা আপনার মনে পড়ে? রাস্তায় নেমে এসেছিল যখন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট ছিল যে হি শুড মুভ অ্যাওয়ে, রাস্তায় নেমে সাংবাদিকদের জড়ায় ধরে বলে কি, আপনারা আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান, আমার হার্ট অ্যাটাক হবে, আমি যে কোনো মুহূর্তে মারা যাব, আপনাদের সিম্পেথি চাই। কত মানে লোভী হতে পারে যে এত বছর দাপটের সাথে আমলাতন্ত্রে সব সরকারি সুবিধা পেয়ে সেটাকে ছাড়তে চায় না। এখনো তারা থাকবে আগামী 5 বছর 2019 পর্যন্ত ফুরফুরে পাঞ্জাবি পরে, যতই মাথার চুল পাকুক আর যতই ইয়ে করুক, দে উইল ইট দ্য গভর্নমেন্ট মানি। এবং মেধা এই দেশে বিস্তৃত হতে পারে না। আপনি কেন, যারা র্যাটস আগের সরকারকে বলা হয়েছিল নোটোরিয়াস, তারা কি করেছিল? আমাদের প্রধানমন্ত্রীকে সরাতে চেয়েছিল, ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তখন কেউ কেউ র্যাটস বলেন, অনেকে স্টারও বলেন। আচ্ছা, র্যাটসের কথাই ধরি। র্যাটসের মধ্যে একজন স্বর্গে চলে গিয়েছে, অ্যাক্সের 3 জনের এসওয়ালা মন্ত্রী হয়ে তারপর কি কাণ্ডটা করলো দেখেন।
মন্ত্রিত্ব ছেড়ে দিতে হলো, তাকে মন্ত্রীর স্ট্যাটাসে রাখা হলো। মাঝখানের এ আর সেটিও তো এখন নেই, ওই স্ট্যাটাসে নেই তো এখন নেই, ওই স্ট্যাটাসে নেই। কিন্তু একটা লোক যে ড্রাইভারটা ছিল আজও আমরা জানি না সে জীবিত না মৃত। আর র্যাটসের মাঝখানের মিস্টার এ অ্যান্ড মিস্টার টি বহাল তবিয়তে ওই সময় কিন্তু তারা মন্ত্রী হতে চায়নি, কেন জানি অভিমান করে। ফার্স্ট টার্মের শেষের দিকে মনে আছে হয়তো একজন, আমি নাম বলবো না, তিনি মন্ত্রী হতে চায়নি, তিনি অভিমান করেছিলেন। তিনি বলেন এখন তিনি মন্ত্রী শুধু হননি, একটা গভর্নমেন্ট যেটা ইলেক্টেড না সেখানে তিনি মন্ত্রী হয়ে এখন ক্লিয়ার ভাষায় বলে দিচ্ছেন যে 2019-এর আগে ইলেকশন হবে না, আর ইলেকশনের ব্যাপারে আমরা কোনো আলোচনাতেই বসবো না। হোয়াট ইজ দ্য মোরাল বেসিস? আমি এই মানুষটার যখন বায়োগ্রাফি দেখতে চাইবো একদিন, ওই রেজিমে তিনি যেই মূল্যবোধের তাড়নায় বললেন আমি মন্ত্রী হব না, অফার্ড হয়েছিলেন, তখন মনে হয়েছিল তার একটা মোরাল পাওয়ার রয়েছে, যে তিনি একটা পার্টিকুলার মূল্যবোধকে সামনে আনতে চান। আজকে ডেসপারেটলি বলছে যে তিনি 2019-এর আগে কোনো ইলেকশন বাংলাদেশে দেখবেন না। তাহলে এদেরকে আমরা কি ভাববো? এরা কি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে? আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে ওই যে পাকিস্তানি অকুপেশন পিরিয়ডে তখন ইয়াহিয়া খান যে গণতন্ত্র আনতে চেয়েছিল আমাদের এই দেশে, তথাকথিত অকুপাইড ল্যান্ডে, এবং তখন তাদের ভাষ্যকাররা যে ভাষায় বলতো যে পাকিস্তানি ইয়াহিয়া খানের গণতন্ত্র চলবে, এখন মনে হয় ওই চিন্তাধারার গণতন্ত্র এখন আমাদের মাঝে তাদের প্রেতাত্মা আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে চলে আসছে। অথচ এরাই কিন্তু প্রত্যাখ্যান করছে পাকিস্তানের ভূতকে। হ্যাঁ, বলে পাকিস্তান বানাতে চায়। আপনারা কি বানাচ্ছেন? বাংলাদেশের ভূত। হ্যাঁ, এটা কি গণতন্ত্র বানাচ্ছেন আপনারা? এটা কোন গণতন্ত্র? স্বাধীন দেশের ভূত। ইউ আর রিয়েলি এমব্রেসিং পাকিস্তান, অকুপাইড পাকিস্তান, আর এখন বলছেন তারা যে পাকিস্তানের ভূত থেকে আমরা নিষ্কৃতি। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, এই যে গণতন্ত্র নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, নির্বাচন নিয়ে আপনিও তুললেন, প্রফেসর শাহিদুজ্জামানও তুললেন, সব মিলিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে, আমি বলছি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বা বিভিন্ন দেশের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক, সেটি অর্থনৈতিক, কূটনৈতিক নানান সম্পর্ক, সে জায়গাটা কেমন দেখছেন আপনি? সরকারের দিক থেকে তো এক ধরনের প্রয়াস আমরা লক্ষ্য করছি, সবাই প্রচুর বিদেশে যাচ্ছেন, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশে গেছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন, কেউ কেউ এখানে এসছেন। এমনও সময় যায় যে যখন দেখা যায় যে দেশের মন্ত্রীবর্গের অধিকাংশই দেশের বাইরে, সচিবরা সহ, মানে মন্ত্রণালয়ের মন্ত্রীও নেই, সচিবও নেই, এরকম অবস্থাও যাচ্ছে। তো সব মিলিয়ে আপনি কি দেখেন? আবার একটা সময় আলোচনা হয়েছিল যে বাংলাদেশের প্রতি একটু পশ্চিম ছেড়ে এখন পূর্বের দিকে বেশি তাকাচ্ছে, সেটিকে আবার কেউ কেউ ঝুঁকিপূর্ণ মনে করেছেন, কেউ কেউ মনে করছেন এটি একমাত্র বা বেটার অপশনস। সব মিলিয়ে যদি একটি আন্তর্জাতিক সম্পর্ক, আমার হাতে খুব বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে যদি একটু। এটা খুব আপনি কঠিন প্রশ্ন করেছেন, কেন কিছু ওয়েস্টার্ন কান্ট্রিজ যেমন ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন। প্রশ্নটা হয়তো কঠিন, আমি জানি না কঠিন না কঠিন, মানে আনসারটা দেওয়া একটু কঠিন, এই জন্যে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা বলছি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস, তারা কিন্তু they were greatly against this government that came into power in January, the regime that came into power in January 5th. কিন্তু ওভার টাইম দেখা যাচ্ছে যে তারাও কিন্তু কিছুটা রেকনসাইল হচ্ছে, তারা কিন্তু অনেক কিছু এই গভর্নমেন্টের সাথে করছে, একত্রভাবে করছে। whereas countries like India, country like Russia, country like China, তারা কিন্তু প্রথম থেকেই ইন ফেভার অফ দিস গভর্নমেন্ট ছিল, আছেও, এখনো আছে, বাট দে আর নট ডুইং এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে না কিন্তু এই গভর্নমেন্ট। তবে চায়নার ইউটার্নটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, চায়নার ইউটার্নটা ইন্টারেস্টিং বেশ, কারণ 5 জানুয়ারির আগে পরের চায়নার অবস্থান একেবারে পুরোপুরি উল্টো অবস্থান। হ্যাঁ, চায়না এখন দে ওয়ান্ট টু কোঅপারেট উইথ বাংলাদেশ ইন এ বিগ ওয়ে, কিন্তু চায়না এখন খুব চুজি হয়ে গেছে। খেয়াল করেছেন, চায়না কিন্তু ওই আমাদের পোর্টটা করলো না, পোর্টটা আমরাই করতে দিলাম না, বলছি যে বিকজ তারা বলছে যে আমরা দিতে পারবো না তোমাদেরকে, টেকনিক্যাল যেগুলো আমরা করব ওইগুলো আমরা ব্লুপ্রিন্ট দিতে পারবো না, তো আমি কেন নেবো তোমার থেকে। তো এগুলো আছে। তো উত্তরটা এই জন্য শক্ত যে দ্য হোল থিং, এটা কিন্তু ইডিওলজিক্যাল অত না, যতটা
প্র্যাকটিক্যাল, যতটা একেবারে আমরা দেখছি যে এই দেশ অন্য দেশের উপরে আছে নির্ভরশীল, কিন্তু এই দেশ আবার অন্য দেশের এটা নিয়েছে, আপনার সাহায্য নিচ্ছে এই দিক দিয়ে, ইডিওলজিক্যালি সাহায্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তাদের এজেন্ডাতে, এই দেশের এজেন্ডা আমরা এগিয়ে ফেলছি। তো এখন আপনার জিনিসটা হলো যে আপনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ওই রকম পজিশনে নাই যে একটা ব্যাড ইলেকশন হয়েছে এবং দিস গভর্নমেন্ট ইজ নট লেজিটিমেট, এটা কেউ বলছে না। এখন আপনি কোনো দেশ থেকে পাবেন না যে এই গভর্নমেন্টটা ইললেজিটিমেট, আমরা এই দেশের সাথে কোনো ডিল করব না। ডিল করছে, যে ভিজিটস হচ্ছে, হাই লেভেল ভিজিট হচ্ছে না ফ্রম দি ওয়েস্টার্ন কান্ট্রিজ। এখনো আমরা কোনো প্রাইম মিনিস্টারকে দেখিনি আসতে এখানে, বা আমরা কোনো এক্সেপ্টিং জাপান, দে টুক এ ডিফারেন্ট স্ট্যান্ড আমাদের এই মেগা প্রজেক্টের সম্বন্ধে। তো এটা জাপানেরও কিন্তু স্বার্থ আছে, যে জন্য তারা আমাদের কাছে এসছে। সো এখন আমাদেরকে দেখতে হবে যে এই গভর্নমেন্ট কবে ইলেকশন ডিক্লেয়ার করে। যদি সত্যি 2019-এর আগে না হয় ইলেকশন, দেন দিস গভর্নমেন্ট উইল হ্যাভ ডিফিকাল্টিস। এটাও আমি বলছি, দিস গভর্নমেন্ট উইল ফেস ডিফিকাল্টিস, দে উইল নট হ্যাভ এ ভেরি স্মুথ সেলিং যেটা হয়। কিন্তু যদি আগামী 2 বছরের ভেতরে একটা ইলেকশনের যদি আমরা একটা বাতাস পাই, তাহলে আই থিঙ্ক অনেকটা এগিয়ে যাবে এই গভর্নমেন্ট। মানে অনেকে বলছেন, আপনি এক লাইনে, কারণ আমার হাতে আর সময় নেই, প্রফেসর সাইদুজ্জামানের কথাও শুনতে হবে, যে অনেকে মনে করেন যে মহাভারতে মহামহিম বিশ্বের একটা ক্যারেক্টার ছিল এবং তিনি বর পেয়েছিলেন যে তার ইচ্ছে মৃত্যু হবে, অর্থাৎ তিনি যখন ইচ্ছে করবেন তখনই সৃষ্টিকর্তা তাকে পৃথিবী থেকে নিয়ে যাবেন। তো অনেকে মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এখন যারা ক্ষমতা আছেন তাদের অবস্থাটা এরকম হচ্ছে, সব মিলে পরিবেশ পরিস্থিতিটা এরকম। আপনি যেখানে বলছেন সেই কারণে আমি কথাটা বলা, যে তারা যখন না চাইছেন ততক্ষণ পর্যন্ত তাদের আসলে বিদায় হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। এটা প্রাইম মিনিস্টার নিজেই বুঝবেন, এটা কিন্তু ডিসিশন নেওয়ার একজনই মানুষ। এটা আওয়ামী লীগ কি বলছে ঠিক আছে, আপনি যেখানে বলছেন যে 2019-এ যদি তার ইলেকশন করতে চায়, তার আগে যদি না করে তারা তাহলে বিপদে পড়বে, আগে যদি না করে স্মুথ সেলিং, সেখানেই আমার প্রশ্নটা, যে ওনারা যদি ইচ্ছে না করেন তাহলে ওনাদের বিদায় তো হবে না, অনেকে মনে করেন। না, বিদায় তো হতেই হবে। প্রফেসর সাইদুজ্জামান, আমি একটা আসপেক্ট এই গভর্নমেন্টের যেটা এক্সপ্লয়েট করছে সংক্ষেপে খুব ভালোভাবে, সেটা হচ্ছে আমি স্ক্রিনে নাও দেখতে পাচ্ছি বিএনপির না কোনো মতাদর্শই নাই, তারা কোনো মতাদর্শ সামনে আনতে পারছে না। এখানেই তাদের পরাজয়। তাদের যেটা সবচেয়ে বড় শক্তি ছিল, যে তারা এই অঞ্চলের যে স্বাধীন রাষ্ট্র, তার বৈশিষ্ট্য একেবারে রিয়েলি মধ্যযুগ থেকে নিয়ে দীর্ঘ সময় লর্ড কার্জনে সেগুলো নিয়ে অনেক কিছুই সামনে আনতে পারত। কিন্তু তারা মোরলেস আওয়ামী লীগ যেভাবে তাদেরকে ডিফেন্সিভ ওয়ে ধাক্কা দেয়, তারা ডিফেন্সিভ ওয়েতে রিয়াক্ট করে, হঠাৎ করে জামাতের সাথে সম্পর্ক সব ভেঙে দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জামাতিদেরকে ঢুকাচ্ছে যেখানে পারে। আপনি বলছেন যে আওয়ামী লীগ যেভাবে চায় বিএনপি খেলুক, বিএনপি ঠিক সেভাবেই খেলছে। এক্স্যাক্টলি, মানে আওয়ামী লীগের ইচ্ছায় বিএনপি খেলছে। বিএনপি হ্যাজ লস্ট ইটস ইডিওলজিক্যাল ট্রাস্ট। হ্যাঁ, এবং এখানে যেটা উচিত ছিল, বিএনপি বলা উচিত ছিল যে আমরা, আপনি দেখেন যেমন এক্সাম্পল তুলে ধরতে পারতো মহাভারতে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভগবান কৃষ্ণ কিন্তু ধর্মরাষ্ট্রের ব্যাখ্যা দিয়েছে এভাবে, যে ধর্মরাষ্ট্র হতে হলে কি হতে হবে, যে কোনো কাস্ট থাকবে না, সব সমান, আর রাজার দায়িত্ব হবে ওয়েলফেয়ার তাকানো, ব্যক্তিগত সম্পদ গড়তে পারবে না। অসাধারণ, অপূর্ব। এখানে ধর্মরাষ্ট্রের ধারণা ওয়েলফেয়ার স্টেটকে সামনে বোঝায়। বিএনপি, আপনি দেখেন ভারতে কিন্তু মোদি ধর্মের ভিত্তিতেই ক্ষমতায় আসছে। বিজেপি রিফ্লেক্টস ধর্ম রাজ্য, যদিও মোদি এমন কোন কাজ করছে না যে কাস্ট সিস্টেমকে, এখন মন্দিরের চাইতে টয়লেটে মনোযোগ বেশি, এবং মহাভারতকে কিন্তু সে রিয়েলি লিটারেলি শ্রদ্ধা করছে না। তাইলে কাস্ট বন্ধ করতো, বন্ধ করতো। আমাদের এখানে বিএনপি যেটা কিনা ইভলভ করেছিল অ্যাজ এ কাউন্টার টু সেকুলারিজম, তাদের কোনো রকমের মতাদর্শ নাই এমন কিছু। কেন যে তারা বলতে পারে না, কেন যে তুলে ধরতে পারে না, আর কেন তারা রাস্তায় নামতে সাহস পায় না, বারবার কথা দেয়, কথা ভঙ্গ করে। কবে যে করবে, কি করবে, গড নোজ। জনতা এখন আস্তে আস্তে ডিসইলিউশনড হয়ে একটা, আমি বলবো না, অনেকে বলে যে আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার মনে হয় না যে আওয়ামী লীগকে কেউ অ্যাকসেপ্ট করে নিয়েছে, মেজরিটি। আমার মনে হয় একটা গভীর দীর্ঘশ্বাস, ভিতরে জমে থাকা ব্যথা,
এবং কোটি কোটি মানুষ, মহিলা, Disengaged tolerance. তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। পৃথিবী আমাদেরকে প্রশংসা করত যে আমাদের এখানে 60, 70, 80% টার্ন আউট, মহিলারা লাইন করে করে। সেখান থেকে আমরা কোন বাংলাদেশে ফিরে গিয়েছি? মধ্যযুগের বাংলাদেশ। এখানে এখন আমরা মেনে নিয়েছি গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিজম। এখন অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর রহমান, কি 30 সেকেন্ড আর কিছু যোগ করবার আছে আপনার? না, আমার কোনো যোগ করবার কিছু নাই, কিন্তু ওই যে সেন্স অফ ডিসিলিউশনমেন্ট একটা আছে কিন্তু মানুষের ভিতরে। ওই ঠিক টাইমে যদি পলিটিক্যাল টাইমে যদি না ইলেকশন দেওয়া হয়, ইট উইল বি ডিফিকাল্ট। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয়মতে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। প্রফেসর এম শাহিদুজ্জামান এবং অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমরা সাধারণত এই অনুষ্ঠানে রাজনীতিকদের কথা বলি, রাজনীতির বাইরের দুজন মানুষের আজকে কথা বললাম এবং দুজন যেভাবে মোটামুটিভাবে পুরো চিত্রটা তুলে ধরবার চেষ্টা করলেন বাংলাদেশে, তাতে দেশের মানুষ প্রচণ্ড রকমের হতাশার মধ্যে আছে। পৃথিবীর সবচাইতে বাসযোগ্য নয় এরকম যে শহর, তার মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী আছে। মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে, অশান্তি আছে। মানুষ উন্নয়ন চায়, যদিও বা পৃথিবী যেভাবে এগুচ্ছে, বাংলাদেশের যে চাওয়া, বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের যে প্রয়োজন, সেই অনুযায়ী বাংলাদেশে উন্নয়ন হচ্ছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। তবে উন্নয়নটা সবার আগে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা সবার আগে, এটি প্রতিটি মানুষের কাছেই। এবং সে কারণেই মানুষের মধ্যে এক ধরনের টলারেন্সও তৈরি হয়েছে যে মানুষ আসলে সরকারের দিকে বা রাজনৈতিক নেতৃত্বের দিকে না তাকিয়ে নিজের শান্তিতে জীবনযাপনটা করতে চায়, নিজের কাজগুলো করতে চায়। এবং আমরা যদি বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রার যে ইন্ডেক্সগুলো বিভিন্ন সময় দেখা হয়, সেখানেও লক্ষ্য করলে দেখা যাবে যে খাতগুলোতে বাংলাদেশ উন্নতি করেছে, সেই খাতগুলো আসলে সরকারের খুব একটা প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও হয়নি, কোনো আমলই হয়নি। বরং মানুষ নিজস্ব উদ্যোগে, সেই প্রবাসী শ্রমিকদের কথা বলি, বাংলাদেশের কৃষকদের কথা বলি, গার্মেন্টসের শ্রমিকদের কথা বলি, কিংবা উদ্যোক্তা শ্রেণী যারা আছেন তাদের কথা বলি, সেটি হয়েছে। তবে একথা আমার অতিথিরা বলছিলেন যে উন্নয়ন এবং গণতন্ত্র দুটোই কিন্তু সমান্তরাল গতিতে বাংলাদেশে দেখতে চায়। কারণ বাংলাদেশের মানুষ অন্য 8-10টা পৃথিবীর মানুষের মতো নয়। এখানকার জল, মাটি, কাদা, হাওয়া সব ভিন্ন রকমের। এদেশ বহু আন্দোলন সংগ্রাম করেছে, ব্রিটিশ শাসনের মধ্যে ছিল, এদেশ পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের মধ্যে ছিল, সেখান থেকে লড়াই করে, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। এবং তারপরে বহুবার এদেশের মানুষকে গণতন্ত্রের সংগ্রাম করতে হয়েছে। কাজেই ওই চিন্তা স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে যত স্বাচ্ছন্দ্যই থাকুক না কেন। কাজে এটি সরকারকে বিবেচনায় নিতে হবে, এবং বিবেচনায় নিতে হবে বলেই আমার অতিথিরা মনে করেন যে কোনোভাবেই হোক না কেন, একত্রিত বলেই ফেলেছেন 2019-এ, অর্থাৎ 2019 সালে যদি তারা যেভাবে বলছেন নির্ধারিত সময় নির্বাচন করবেন, সেটি যদি তারা করতে চান এবং সেটি যদি তারা মাথায় থাকে, এর আগে যদি উদ্যোগটা গ্রহণ না করেন, তাহলে তাদের জন্য একটা বড় বিপদ আসতে পারে। সেটি আমাদের কারোরই কাম্য নয়। এখানে সরকারের সাফল্য আছে, সরকারের প্রধান সাফল্য ওনারা মনে করেন যে এখানে জঙ্গি তৎপরতা যেটি, টেরোরিজম যেটি, সেটি মোটামুটিভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে। এর কিছুটা হতাশাজনিত কারণে হয়েছে, অনেকে মনে করেন কিছুটা কোনো গোষ্ঠীর, রাজনৈতিক গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয় হয়েছে, কিছুটা বিদেশি সহায়তা বা সমর্থন পুষ্ট হয়ে এখানে এই তৎপরতাগুলো আছে, এবং সেই জায়গাটায় সরকার অনেক বেশি সফল ওনারা মনে করেন। কিন্তু এই সাফল্য শেষ পর্যন্ত টিকবে না যদি ওই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা যে মানুষের মধ্যে আছে সেটি যদি পূরণ না করতে পারে। আর আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করতে গিয়ে ওনারা মোটামুটিভাবে যেটি বোঝা গেছে সেটি হচ্ছে যে পশ্চিমা বিশ্ব থেকে বাংলাদেশ আসলেই অনেকখানি দূরে সরে গেছে। যদিও আমরা আমাদের এক্সপোর্টের বিবেচনা থেকে দেখি, সামগ্রিক অর্থে সহায়তার বিবেচনা থেকে দেখি, তাহলে পশ্চিমা বিশ্বের বাইরে বা তাদের সঙ্গে এক ধরনের টানাপোড়েনের সম্পর্ক দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক এমনকি রাজনৈতিকভাবে কতটা এগোতে পারবে সেটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক প্রীতি আর শুভকামনা।